শুভ সকাল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমি তোমাদের সুব্রত স্যার। আজকে আবার তড়িৎ রসায়নের আরেকটি ক্লাস নিয়ে চলে আসলাম। তোমরা অলরেডি নান্স সমীকরণের সমীকরণটি দেখেছো। সমীকরণটি সম্পর্কিত কিছু ম্যাথ আমরা করাবো আজকে। সমীকরণটি একটু লিখে রাখি তোমাদের বোঝার সুবিধার জন্য। ই সেল ইকুয়াল টু ই নট সেল মাইনাস আরটি বাই এন এফ লন প্রোডাক্ট আয়নের ঘনমাত্রা বাই রিয়েক্ট্যান্ট আয়নের ঘনমাত্রা। ওকে, এখানে আমরা এই সম্পর্কিত অঙ্ক আজকে করব। আমরা একটা অঙ্ক দেই। কোষটির তড়িৎ চালক বল কত গণনা করো। আমি কোশ্চেন দিলাম আগে আর এটা দিয়ে দিই। কোষটি হলো জিঙ্ক থেকে জিঙ্ক 2 আয়ন, কপার 2 থেকে কপার ধাতু। দেওয়া আছে জিঙ্ক 2 আয়ন ও কপার 2 আয়নের আয়নদ্বয়ের ঘনমাত্রা যথাক্রমে 0.1 মোলার ও 0.05 মোলার এবং 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ই নট জিঙ্ক টু জিঙ্ক 2 আয়ন ইকুয়াল টু 0.76 ভোল্ট এবং ই নট কপার টু আয়ন ইকুয়াল টু মাইনাস 0.34 ভোল্ট। বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কিনা বলো। তাহলে আমরা প্রথম বিক্রিয়াটা একটু দেখি। অ্যানোডে বিক্রিয়া জিঙ্ক থেকে জিঙ্ক 2 আয়ন। ক্যাথোডে বিক্রিয়া কপার 2 থেকে কপার ধাতু। এতটুকু অংশ মনে হয় আমাদের আর কোনো প্রবলেম নাই। এখানে হবে কি জিঙ্ক প্লাস কপার 2 ইকুয়াল টু জিঙ্ক 2 আয়ন প্লাস কপার। একটু দেখো সবাই, এখানে আমরা যে জিনিসটা করলাম, এখানে কপার আয়নটা হলো রিয়েক্ট্যান্ট আর জিঙ্ক আয়নটা হলো প্রোডাক্ট। আর এখানে তাহলে কি কি দেওয়া আছে? দেওয়া আছে জিঙ্ক 2 আয়নের ঘনমাত্রা 0.1 মোলার আর কপার 2 আয়নের ঘনমাত্রা দেওয়া আছে 0.05 মোলার। আর যেহেতু এটা বিজারণ হচ্ছে, তার মানে ই নট জিঙ্ক থেকে জিঙ্ক 2 আয়ন ইকুয়াল টু 0.76 ভোল্ট আর ই নট কপার 2 থেকে কপার ধাতু। এখানে একটু জিনিসটা বুঝে নেই। আমার এখানে কপার থেকে কপার 2 আছে মাইনাস, তাহলে এটা হচ্ছে জারণ বিভব দেওয়া আছে আর আমার হচ্ছে বিজারণ। যেহেতু হচ্ছে বিজারণ, তাহলে এটা কি প্লাস 0.34 এত ভোল্ট। সো আমরা এতটুকু অংশ বুঝতে কোনো প্রবলেম নাই। এরপর আমরা সরাসরি চলে যাব আমাদের কতগুলো ইলেকট্রন পাস হয়। তো n ইকুয়াল টু 2, আমরা জানি f ইকুয়াল টু 96500 ভোল্ট। আর টেম্পারেচার টি ইকুয়াল টু 25 ডিগ্রি সেলসিয়াস মানে 298 কেলভিন। সূত্রটা একটু দেখো। ই নট সেল মাইনাস আরটি বাই এন এফ ভ্যালুগুলো আমরা বসিয়েছি, তাই তো? এখন আমরা সরাসরি ম্যাথে চলে যাচ্ছি। ম্যাথে ই সেল ইকুয়াল টু ই নট সেল মাইনাস আরটি বাই এন এফ লন প্রোডাক্ট। এখানে প্রোডাক্ট হবে কি জিঙ্ক 2 আয়ন
আর রিঅ্যাক্ট্যান্ট হবে কি কপার 2 আয়ন। এতটুকু মনে হয় বুঝতে কোনো প্রবলেম নেই। তাহলে আমরা ই নট সেল ইকুয়াল টু ই অ্যানোড প্লাস ই ক্যাথোড। অ্যানোডে কি হবে অক্সিডেশন, ক্যাথোডে হবে কি রিডাকশন, মাইনাস আর টি। আর এর ভ্যালু আমরা সবাই জানি 8.314, টি এর ভ্যালু 298 বাই 2 ইন্টু 96500 ইন্টু লন 0.1 বাই 0.05। এই ভ্যালুগুলো আমরা বসাবো। আমরা একটু দেখি, বোঝার চেষ্টা করি। ই অ্যানোড, ই ক্যাথোড, আর এর ভ্যালু বসিয়েছি। আর এর ভ্যালু আমরা যেহেতু সব কিছু এসআই এককে বসাচ্ছি, তাই এসআই এককে সব কিছু হবে। বাকি সব কিছু বসালাম। এখন ই অ্যানোড 0.76 প্লাস 0.34 মাইনাস আমার পুরো ভ্যালুটা যদি আমি নেই, আমার আসবে 0.0089, এমন একটা ভ্যালু আসবে পুরোটা যদি হিসাব করে। তো সব কিছু করার পর আসবে 1.091 ভোল্ট। তার মানে এই সেলের ভ্যালুটা পজিটিভ 1.09 ভোল্ট। তার মানে একটা বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। ওকে, বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। মনে হয় বুঝতে কোনো প্রবলেম নাই। আমরা সূত্র বসিয়েছি, অঙ্ক করেছি। আর তোমরা একটা জিনিস ভুল করো, তোমরা প্রায় যখন অঙ্ক দেওয়া হয় তখন বলো যে স্যার ঘনমাত্রা দেয় নাই কেন, তাপমাত্রা দেয় নাই কেন। ঘনমাত্রা তাপমাত্রা যদি না দেয় তাহলে বুঝবা যে সূত্রটা আমাকে চেয়েছে ই নট সেলের মান, আর যদি দিয়ে দেয় তাহলে বুঝবা এইটা বের করতে বলছে। ওকে, ঠিক এই টাইপের আরেকটা অঙ্ক আমরা করব। লিখি আরেকটা অঙ্ক। অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+ আর SN2+ থেকে SN, এই অংশটা তৈরি হয়। আমরা একটু দেখি ই নট অ্যালুমিনিয়াম 3+ থেকে অ্যালুমিনিয়াম, এটার হলো -1.66 ভোল্ট। আর টিনের ক্ষেত্রে SN2+ থেকে SN ভ্যালুটা দেওয়া আছে -0.14। ওকে, এই দুইটা ভ্যালু দেওয়া আছে। আর দেওয়া আছে যে টিন দ্রবণের ঘনমাত্রা 0.15 মোলার আর অ্যালুমিনিয়াম দ্রবণের ঘনমাত্রা 0.25 মোলার। এই দুইটা জিনিস দেওয়া আছে সাথে। আর টেম্পারেচার 25 ডিগ্রি, টেম্পারেচার 25 ডিগ্রি। তাহলে ডিগ্রি সেলসিয়াস। আগলে আমরা যা যা দেওয়া আছে সেগুলো একটু লিখি। প্রথম আমার কোষ বিক্রিয়াটা আমরা দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম ধাতু উৎপন্ন হয়। তাহলে অ্যানোডে বিক্রিয়া কি হবে? অ্যানোডে বিক্রিয়া হবে অ্যালুমিনিয়াম 3টে ইলেকট্রন ত্যাগ করে L3+ তৈরি করেছে। আর ক্যাথোডে বিক্রিয়া হবে কি হবে? ক্যাথোডে বিক্রিয়া হবে টিন 2টে ইলেকট্রন গ্রহণ করে টিন ধাতু তৈরি করেছে। এটা দিলাম সমীকরণ 1। সমীকরণ 2, আমাদের জারণ বিজারণ বিক্রিয়া ইলেকট্রনের সমতা থাকতে হবে। যেহেতু ইলেকট্রন 3, 2 ডিফারেন্ট আছে, তাই এটাকে আমি সমতা করার জন্য দুইটার লসাগু নিব। লসাগুকে এটা দিয়ে যে ভাগ করি, আর যদি লসাগু 6, 2 দিয়ে ভাগ 3 দিয়ে ভাগ করলে 2 দিয়ে গুণ করবো, এটা 3 দিয়ে গুণ করবো। তো 1 নংকে 2 দ্বারা ও 2 নংকে 3 দ্বারা গুণ করে পাই। তাই কি আসবে? 2 অ্যালুমিনিয়াম প্লাস 3 SN2+ equal to 2 Al3+ প্লাস 3 SN। কথা মনে বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই। 3 দুগুণে 6, 3 দুগুণে 6 কাটাকাটি যায়। সো এটা হলো আমার। এখন যদি আমি ই সেল এর মান বের করতে চাই, ই সেল ইকুয়াল টু ই নট সেল মাইনাস RT/NF লন। আমার এখানে প্রোডাক্ট কোনটা? অ্যালুমিনিয়াম, আর রিঅ্যাক্ট্যান্ট হলো এটা 2Al3+, তারপরে স্কোয়ার। আচ্ছা, বিষয়টা কি? ওর ঘনমাত্রা আমার এখানে তো সমতা করার জন্য আমি যে বিষয়টা দিয়েছি, ওর ঘনমাত্রা যেটা দেওয়া আছে সেটাই। আর 3 SN2+, তারপরে কিউব। এই কিউব আর স্কোয়ার বিষয়টা আমি তোমাদের ইসের মধ্যে পড়িয়েছি,
রাসায়নিক গণনা চ্যাপ্টার, রাসায়নিক গণনা সরি রাসায়নিক বিক্রিয়া একটা চ্যাপ্টার ছিল, প্রথম পত্রের অধ্যায় 4, কেপিকেসি নির্ণয়ের সময় যদি সহগ থাকে সহগটা সূচক হয়ে যায় সেই বিষয়টা আমি বুঝিয়েছি। তাহলে ই নট সেল ইকুয়াল টু ই অ্যানোড প্লাস ই ক্যাথোড মাইনাস আরটি, আর এর ভ্যালু কত 8.314 ইন্টু 298 বাই 6 ইন্টু 96500। এটা তো বুঝতে পারছি যে 6 কেন হয়েছে, এন এর ভ্যালু, কারণ এখানে ইলেকট্রন পাস করতেছে কয়টা, 6টা করে। তাহলে আমি যদি ভ্যালুগুলো বসাই, লন, আমার এখানে ঘনমাত্রা আছে কত, অ্যালুমিনিয়ামটা কত জানি দেখলাম 0.25, তারপরে স্কোয়ার, আর 0.15, তারপরে কিউব। এই এতটুকু অংশ যদি আমরা করি আমাদের এখানে কোনো থাকবে না, এখানে ভ্যালুটা আছে 1.52 মাইনাস, আমার তো ভ্যালুটা খেয়াল নাই, দেখি একটু, সরি 1.66, আমি তো এখানে ভুল বসিয়েছি, 1.66। আর এটার ভ্যালুটা ক্যাথোডে কি হবে, ক্যাথোডে বিজারণ ঘটবে। এখন এটার বিজারণ বিভব, বিজারণটা মাইনাস, তো যা আছে তাই আমাদের বসাইতে হবে। আমরা 0.14 মাইনাস 1.2495 ইন্টু 10⁻², এটা আমরা বসাবো, বসাই দিয়ে যদি আমরা করি তাহলে 1.52 মাইনাস 1.2495 10⁻² আসবে, বিয়োগ করলে আমাদের অ্যান্সারটা হবে 1.50754। ক্যালকুলেশন করে এটা পাওয়া গেছে, ক্যালকুলেশন করলে আমরা এই ভ্যালুটা পাবো। ওকে, আমরা মনে হয় বুঝতে পেরেছি। এখানে তোমাদের ভুলটা করবে এই কিউব আর স্কোয়ারটা দিতে ভুল করবা। সো এই দুইটা জিনিস যদি মাথায় থাকে তাহলে আর কোনো সমস্যা নেই। ওকে, বুঝতে পেরেছি। এখন আমরা মোটামুটিভাবে বিক্রিয়ার অনেকগুলো বিক্রিয়া করেছি, তোমরা বাসায় অনেক বেশি কোশ্চেন সলভ করবা, কোশ্চেন সমাধান করার চেষ্টা করবা। আমরা এখন যেটা পড়বো সেটা হলো ধাতুর ক্ষয়, মানে ধাতুর যে জং পড়ে সেই বিষয়টা নিয়ে একটা আলোচনা করব। তোমরা সবাই জানো যে লোহাকে যদি রেখে দেওয়া হয় তো সেটার উপরে পানি এবং অক্সিজেনের সমৃদ্ধির সংযোগে জং পড়ে, সেটা একটা মরিচা বলে, সেটা একটা সংকেত ফেরিক অক্সাইড ইন্টু 2-3 অণু পানি। ওকে, এখানে সাধারণত কি হয়, আয়রনটা জারিত হয় আর পানিটা বিজারিত হয়ে হাইড্রোক্সাইড আয়ন তৈরি করে, এবং তারা পরস্পর যুক্ত হয়ে ফেরিক হাইড্রোক্সাইড তৈরি করে, ফেরাস হাইড্রোক্সাইড তৈরি করে, যা অক্সিজেনের উপস্থিতিতে আবার ফেরিক অক্সাইড তৈরি করে। আমরা একটু বিক্রিয়াটা দেখি, আয়রনের বিক্রিয়া, 2 ইলেকট্রন Fe2+, আর ক্যাথোডে কি হয়, এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে করোশন পড়তেছে, করোশন। ক্যাথোডে কি হয়, H2O প্লাস হাফ অণু অক্সিজেন প্লাস 2 ইলেকট্রন ইকুয়াল টু 2OH মাইনাস, এটা তৈরি হয়। এরপর এই যে হাইড্রোক্সাইড আয়নটা, সেই হাইড্রোক্সাইড আয়নটা এটার সাথে যুক্ত হয়ে কি তৈরি করে, ফেরাস হাইড্রোক্সাইড তৈরি করে। এই ফেরাস হাইড্রোক্সাইডটা অক্সিজেন এবং পানির সংযোগে ফেরিক অক্সাইড আর 3 অণু পানি তৈরি। আসলে পানিরটা N সংখ্যক থাকে, এখানে N লেখা হয়, Nটা ভ্যালুটা সাধারণত 3 ধরা হয়। ওকে, এইটাই হলো আমাদের মরিচা। এটাকে যদি আমরা মরিচার হাত থেকে বাঁচাতে চাই তাহলে হয় এটাকে পানির সংস্পর্শে বা অক্সিজেনের সংস্পর্শে অথবা তার উপরে তড়িৎ প্রলেপন করে দিতে হবে যাতে আয়রন কারোর সাথে বিক্রিয়া না করতে পারে। এই এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে, তাহলে আমাদের যে কাজটা দরকার সেই কাজটা করতে পারবো, মানে আয়রনটাকে বা আমাদের লোহার তৈরি জিনিসপত্রকে সাবধানে বা সঠিকভাবে রাখতে পারবো। আমরা এখন যেটা শিখবো বা জানবো শুনবো সেটা হলো অর্ধকোষের শ্রেণীবিভাগ। অর্ধকোষ এর শ্রেণী বিভাগ।
অর্ধকোষ অনেকগুলা ভাগে ভাগ করা যায়, যেমন ধাতু, ধাতবায়ন অর্ধকোষ, যেমন আমরা জিঙ্ক আর কপারের যে বিষয়টা দেখেছি সেটার একটা বলতে পারি ধাতবায়ন অর্ধকোষ। তারপর ধাতুর অ্যামালগাম ও ধাতবায়ন অর্ধকোষ। ধাতুর অ্যামালগাম হলো যদি আমরা বলি যে সোডিয়াম তারপর সাথে মার্কারি মিশিয়ে একটি সক্রিয় ধাতু তৈরি করা হয়, একে বলা হয় ধাতুর মানে মার্কারি বলতে পারদ মিশিয়ে একটি অর্ধকোষ গঠন করা হয়। সেই অ্যামালগাম সাথে সংযোগ করার পর যে ধরনের ইলেকট্রন আদান প্রদান করে সেইটাকে আমরা একটা অর্ধকোষ বলতে পারি, সেটাকে বলবো ধাতু ধাতু অ্যামালগাম অর্ধকোষ। এরপর ধাতু ও তার অদ্রবণী লবণ সহযোগী অর্ধকোষ। তুমি কোনো একটা ধাতুর মধ্যে তার যদি কোনো একটা লবণ দাও, দিয়ে যে অর্ধকোষটা তৈরি করবে, যেমন মার্কারির সাথে মার্কারি ক্লোরাইড যদি থাকে, সেই মার্কারি ক্লোরাইড ইলেকট্রন ত্যাগ করে যে অর্ধকোষটা তৈরি করবে সেটাকে বলবো আমরা ধাতু ও তার অদ্রবণীয় লবণের অর্ধকোষ। তারপর গ্যাস অর্ধকোষ, এটা সাধারণত ক্লোরিন, হাইড্রোজেন ইত্যাদি গ্যাস থাকবে, প্ল্যাটিনাম তারের উপস্থিতিতে এখানে ইলেকট্রনের আদান প্রদান ঘটবে। একটা জারণ বিজারণ অর্ধকোষ, এটা যে কোনো ধরনের অর্ধকোষের মধ্যে জারণ বিজারণ ঘটবে, সেই বিষয়টাকে আমরা বলবো জারণ বিজারণ অর্ধকোষ। এখন আমরা যে টপিকটা শিখবো সেটার নাম হলো নির্দেশক তড়িৎদ্বার। নির্দেশক তড়িৎদ্বার বলতে বোঝায় কোনো একটি তড়িৎদ্বার এর সাথে অন্য একটি তড়িৎদ্বারকে আমি প্রমাণ হিসাবে নিয়ে কোনো তড়িৎদ্বার বিভব আমরা নির্ণয় করব। মানে একটা প্রমাণ তড়িৎদ্বার থাকবে, তার সাথে অন্য কোনো তড়িৎদ্বার আমি সংযোগ ঘটিয়ে তার কি নির্ণয় করব, বিভব নির্ণয় করব। এই যে প্রমাণ যে বিষয়টা থাকবে সেইটাকে আমরা বলবো নির্দেশক তড়িৎদ্বার। এবং এই সংজ্ঞা যদি বলি, জানা বিভবের যে তড়িৎদ্বারের সঙ্গে কোনো পরীক্ষণীয় তড়িৎদ্বার সংযোগ করে একটি তড়িৎ রাসায়নিক কোষ গঠন করা হয়। ওকে, কথাটা বুঝতে পারছি? যে আমরা যে গ্যালভানিক কোষ বলছি যে তৈরি করছো, সেখানে কি করব, আমরা জানা একটা তড়িৎদ্বারের সাথে অন্য একটি তড়িৎদ্বার মিশিয়ে জানা একটি কোষ গঠন করা হবে। ওই কোষে বিভব নির্ণয়ের মাধ্যমে জানা বিভবের সাপেক্ষে কি করব, বিভব নির্ণয়ের মাধ্যমে জানা বিভবের সাপেক্ষে পরীক্ষণীয় তড়িৎদ্বারটির বিভব নির্ণয় করা হয়। আমরা কথাটা মানে বুঝতে পেরেছি যে জানা বিভবের সাপেক্ষে পরীক্ষণীয় তড়িৎদ্বারটির বিভব নির্ণয় করা হয়। ওকে, তাকে অর্থাৎ জানা বিভবের তড়িৎদ্বারটিকে নির্দেশক তড়িৎদ্বার বলবো। আমরা যার তড়িৎদ্বারের বিভবটি আমরা জানি সেটাকে আমরা নির্দেশক তড়িৎদ্বার বলবো। এরপর আমরা যেটা জানবো সেটা হলো মুখ্য নির্দেশক তড়িৎদ্বার। যে তড়িৎদ্বারের বিভব মান নির্ণয়ের জন্য মুখ্য নির্দেশক তড়িৎদ্বার হিসেবে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার ব্যবহার করা হয়, তাকে বলবো আমরা মুখ্য নির্দেশক তড়িৎদ্বার। মানে নির্দেশক তড়িৎদ্বার হিসেবে আমরা যদি হাইড্রোজেনকে ব্যবহার করি, হাইড্রোজেন তড়িৎদ্বার ব্যবহার করি, সেটাকে আমরা বলবো মুখ্য নির্দেশক তড়িৎদ্বার। আচ্ছা, এরপর আমরা যেটা শিখবো সেটা হলো গৌণ নির্দেশক তড়িৎদ্বার। মুখ্য নির্দেশক তো বুঝছি যে প্রমাণ হাইড্রোজেন নির্দেশক তড়িৎদ্বার। এখন গৌণ নির্দেশক তড়িৎদ্বার মানে হলো আমরা মুখ্য নির্দেশকের সাপেক্ষে আরেকটা নির্দেশকের মান আমরা আগের থেকে নির্ণয় করে রাখবো। মনে করো এটা হাইড্রোজেন, এর সাপেক্ষে আমি এইটার নির্দেশক মানে এইটার তড়িৎদ্বার বিভবটা আমি নির্ণয় করে রাখতেছি, এর সাপেক্ষে নির্ণয় করে রাখতেছি। তার মানে এইটাকে আমি যদি অন্য কোথাও মানে একটা যে জিনিসটার তড়িৎদ্বারের বিভবটা আমি আগের থেকে জানি, কিন্তু সেটা জানার জন্য আমাকে মুখ্য নির্দেশক তড়িৎদ্বার ব্যবহার করা হয়েছে, এইটাকে যদি অন্য কোথাও ব্যবহার করা হয়, কোনো একটি বস্তুর বা কোনো একটি তারের তড়িৎদ্বার বিভব নির্ণয় করার জন্য যদি ব্যবহার করা হয়, সেটাকে আমি বলবো গৌণ নির্দেশক তড়িৎদ্বার। এর মধ্যে একটা খুব কমন উদাহরণ আছে ক্যালোমেল তড়িৎদ্বার। তোমাদের বাসার কাজ ক্যালোমেল তড়িৎদ্বার কি সেটা একটু ব্যাখ্যা করা। SW দিয়ে দিই আমি এটা। ক্যালোমেল তড়িৎদ্বার কি ব্যাখ্যা করো। ওকে, আচ্ছা, এরপর তোমাদের যেটা লাগবে সেটা হলো তড়িৎ বিশ্লেষণ কোষ আর গ্যালভানিক কোষের পার্থক্য। এটাও তোমরা SW হিসাবে নিবা। তড়িৎ বিশ্লেষণ কোষ ও গ্যালভানিক কোষ এর পার্থক্য। ওকে, এটা নিবা, এটা পড়তে হবে, পড়ে তোমার নেক্সট এই ক্লাসটা শেষ হবে। সো আমরা নেক্সট দিন পড়বো রিচার্জেবল ব্যাটারি। এখান থেকে এরপরের যে টপিকগুলো পড়াবো এখান থেকে এক সেট কোশ্চেন হয়, আর মানে তোমাকে বুঝতে হবে যে সেট যে কোশ্চেন হয় সেই সেট কোশ্চেনগুলো ওই তোমরা
তড়িৎ বিশ্লেষণ কোষের যে গাণিতিক সমস্যা সেখান থেকে এবং রিচার্জেবল ব্যাটারি, এটা মিক্সড করে কোশ্চেনগুলো হয়। সো নেক্সট ক্লাসে আমরা ওইটা নিয়ে আলোচনা করব, যাতে শেষ হয়ে যায় এবং ওই ক্লাস আমাদের চতুর্থ অধ্যায়টা শেষ হয়ে যাবে। তোমাদের বাসায় অনেক বেশি করে প্র্যাকটিস করতে হবে ম্যাথগুলোর টপিক আমি ধরিয়ে দিয়েছি, যে টাইপের অঙ্ক হয় সেগুলো আমি ধরিয়ে দিয়েছি। 3টা টাইপের অঙ্ক আসে, পাত্রের ম্যাথও করিয়েছি, সেলের ম্যাথও করিয়েছি, নার্স সমীকরণের ম্যাথও করিয়েছি, প্রথমে আমরা ফ্যারাডের সূত্র রিলেটেড ম্যাথও করিয়েছি। সো বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে, যাতে অঙ্কগুলো তোমরা করতে পারো। ধন্যবাদ এই ক্লাসটি করার জন্য।